চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। ভারতের তো বটেই, সারা পৃথিবীর স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেই সুভাষচন্দ্র বসুর গৃহবন্দী অবস্থা থেকে অন্তর্ধান এবং বিদেশি মুক্তিসেনানী গড়ে তোলার তুলনা মেলাটা কঠিন। গল্পের মতো রোমাঞ্চকর এই যাত্রার দুটো ভাগ আছে। সময়ের কাঁটাকে উল্টো পথে ঘুরিয়ে একটু জেনে নেওয়া যাক। বন্ধুগণ, আমরা সকলে দাস হয়ে জন্মেছি। আসুন আমরা সংকল্প করি যে আমরা মরবার পূর্বে স্বাধীন হব। বন্দে মাতরম। তখন শুরু হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সুভাষচন্দ্রের প্রবল জনপ্রিয়তায় ভয় পেয়ে 1940 সালের 2রা জুলাই ব্রিটিশ সরকার তাঁকে গ্রেপ্তার ও কারাবন্দী করে। ওই বছরই নভেম্বর মাসে শরীর খারাপের কারণে তাঁকে মুক্তি দিয়ে গৃহবন্দী করা হয়। অন্তরীণ অবস্থায় 2 মাস কাটানোর পর 1941 সালের 16ই জানুয়ারি গভীর রাতে সুভাষ ছদ্মবেশে পুলিশের পাহারা এড়িয়ে অন্তর্ধান করেন। গাড়িতে ধানবাদ হয়ে পৌঁছন গোমোতে। গোমো থেকে দিল্লি কালকা মেলে পৌঁছন পেশোয়ার। পেশোয়ার থেকে পৌঁছন কাবুল। মৌলানা জিয়াউদ্দিন নামে এক ভ্রাম্যমাণ ইন্স্যুরেন্স এজেন্টের ছদ্মবেশ নিয়েছিলেন সুভাষ। কাবুল থেকে রাশিয়ায় গিয়ে একটি বিশেষ কুরিয়ার বিমানে রোম হয়ে পৌঁছন বার্লিন। বার্লিন যাওয়ার সময় তিনি কাউন্ট অরল্যান্ডো ম্যাজেট্টো নামে ইতালীয় ছদ্মবেশ ও পরিচিতি নেন। সুভাষচন্দ্র বার্লিনে পৌঁছেছিলেন 1941 সালের 3রা এপ্রিল। এই দীর্ঘ 2.5 মাসের যাত্রায় তিনি পেরিয়েছিলেন 8,213 কিলোমিটার পথ। কখনো মোটরে, কখনো বা পায়ে হেঁটে বা ঘোড়ার পিঠে, কখনো ট্রেনে বা বিমানে যাত্রা করেছেন একাধিক ছদ্মবেশ ও পরিচয়। কখনো থেকেছেন বরফে ঢাকা গ্রামে বা সরাইখানায়, কখনো থেকেছেন পরিচিত কোনো ব্যক্তির বাড়িতে। প্রতি মুহূর্তেই ধরা পড়ার ভয় ছিল, এমনকি প্রাণহানি হওয়ার সম্ভাবনাও ছিল সুভাষচন্দ্রের। বার্লিনে পৌঁছানোর কিছুদিনের মধ্যেই সুভাষচন্দ্র বুঝতে পেরেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে খুব বেশি সাহায্য করার ইচ্ছে নাৎসি জার্মানির নেই। তাহলেও বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে তিনি জার্মান সরকারের কাছ থেকে কিছু সুবিধা আদায় করে নেন। 1942 সালের 29 মে অ্যাডলফ হিটলারের সঙ্গে সুভাষচন্দ্রের একটি বৈঠক হয়। সুভাষ যাতে নিরাপদে জাপান পৌঁছতে পারেন এ বিষয়ে হিটলারকে তিনি আবেদন জানান। 1943 সালের 8ই ফেব্রুয়ারি জার্মানির কিয়েল বন্দর থেকে একটি U-180 সাবমেরিনে চেপে সুভাষ রওনা হন জাপানের উদ্দেশ্যে। সঙ্গী ছিলেন আবিদ হাসান। এবারের এই কষ্টকর জলযাত্রা ছিল প্রায় 90 দিনের। মিত্রবাহিনীর নজর এড়িয়ে উত্তমাশা অন্তরীপ পেরিয়ে মাদাগাস্কার দক্ষিণ পূর্ব অঞ্চলে পৌঁছয় জার্মান সাবমেরিনটি। এখানে একটি জাপানি সাবমেরিনে চেপে সুভাষচন্দ্রের যাওয়ার কথা ছিল, কিন্তু আবহাওয়া অত্যন্ত খারাপ থাকায় 2 দিন তাঁদের সমুদ্রেই অপেক্ষা করতে হয়। অবশেষে 1943 সালের 28 এপ্রিল তিনি জাপানি I-29 সাবমেরিনটিতে একটি রবারের ভেলার সাহায্যে উঠতে পেরেছিলেন। গোটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে শত্রু অধিকৃত জলভাগে 2টি আলাদা নৌবাহিনীর ডুবোজাহাজ থেকে যাত্রী পারাপারের এটাই একমাত্র ঘটনা। জাপানি সাবমেরিনটিতে তিনি ছদ্মনাম নিয়েছিলেন কমান্ডার মাতসুদা। 1943 সালের 6ই মে সাবান বন্দরে সুভাষচন্দ্রকে নিয়ে পৌঁছয় জাপানি সাবমেরিনটি। দেশকে স্বাধীন করার জন্য এই বিপদসংকুল এবং কষ্টকর যাত্রা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো বিপ্লবীর নেই। সুভাষচন্দ্র বসু
এখানেই স্বতন্ত্র, তুলনারহিত। ক্যামেরা চলছে। সম্প্রতি নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে হে অতীত কথা কও শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। কলকাতার কথকতা গোষ্ঠীর 22 জন সংগ্রাহক তাঁদের সারা জীবনের অক্লান্ত প্রয়াসে প্রাপ্ত দুষ্প্রাপ্য সংগ্রহশালাকে রাজ্যবাসীর সামনে তুলে ধরেছেন এই প্রদর্শনীর মাধ্যমে। সংগ্রাহক অরিন্দম রাউতের সংগ্রহে থাকা চিত্রশিল্পী বামাপদ ব্যানার্জির অসংখ্য অলিওগ্রাফ এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। অনেক জিনিসের মাঝে একটা খুব বিশেষ জিনিস আমি এক্সিবিট করছি। আমি বামাপদ ব্যানার্জির কিছু রেয়ার অলিওগ্রাফস আমি এই এক্সিবিট করছি। বামাপদ ব্যানার্জি সম্বন্ধে একটু জানিয়ে রাখা ভালো। বামাপদ ব্যানার্জি সেই সময়ে উনি পেইন্টিং শুরু করেছিলেন যেই সময় রাজা রবি বর্মার শেষের দিকে। এম.ভি. ধুরন্ধর অ্যান্ড রাজা রবি বর্মা খুব সবাই নাম জানে, এক নামে পরিচিত, ওনারা অনেক পপুলারাইজড হয়েছিলেন। কিন্তু দুঃখের কারণে বামাপদ ব্যানার্জির পপুলারিটি বেশি পাননি, উনি হারিয়ে গেছেন। কিন্তু আপনারা যদি কাজগুলো দেখেন, এই কাজগুলোতে দেখতে পাবেন যে বামাপদ ব্যানার্জির শৈলী, স্টাইলাইজেশন অনেকটাই রাজা রবি বর্মার স্টাইল, কিন্তু ওনার নিজস্ব একটা স্টাইল ছিল। হ্যাঁ, উনি ওই সময় এই পেইন্টিংগুলো করে উনি মানে ঘরে ঘরে পপুলারাইজ করার জন্য এগুলো আপনার জার্মানি থেকে প্রিন্ট করে নিয়ে আসেন। সেম জিনিসটা রাজা রবি বর্মা করেছিলেন, জার্মানি থেকে প্রিন্ট করে উনিও করেছিলেন। সালগুলো দেখবেন 1900 থেকে শুরু। রাজা রবি বর্মার ফার্স্ট প্রিন্ট যখন পাওয়া যায় তার কয়েক বছরের পরেই উনি ওনার কাজগুলো শুরু করেছিলেন, প্রিন্টিংয়ের কাজগুলো, এবং অসাধারণ অসাধারণ কাজ। আমি এবারে দেখাতে চাইছি খুব একটা বিশেষ জিনিস, গোলকধাম বোর্ড গেম। গোলকধাম এখানে পাশেই দেখতে পাবেন, এটা হচ্ছে অরিজিনাল বটতলার গোলকধাম গেম, বোর্ড গেম। এটার রেফারেন্স পাওয়া গেছিল শ্রীরামকৃষ্ণর উপরে লেখা কোনো একটা বইয়ে। এটা যে বাংলার মেয়েরা এটা খেলতেন, হ্যাঁ, এটা মেয়েরা খেলতেন এবং খুব পপুলারাইজ হয়েছিল। এই বোর্ড গেমটা যখন ব্রিটিশরা আসলো এটার কপি করলো এবং কপি করে এটাকে সাপসিঁড়ি হিসাবে আবার আমাদের এখানে পাঠিয়ে দেওয়া হলো, মানে স্নেক অ্যান্ড ল্যাডার। এর থেকেই এই গোলকধাম শুরু হয়েছিল। এখানে প্রথম ধাপ থেকে এখান থেকে আস্তে আস্তে গিয়ে একদম বৈকুণ্ঠ ধামে যেতে হবে, এটাই গেমটা খেলার মোটিভ। এর মাঝখানে নানান বাধা বিপত্তি আসবে, সেগুলো কাটিয়ে আলটিমেটলি বৈকুণ্ঠ ধামে যাওয়াটাই হচ্ছে মেন মোটিভ। আমি এবারে একটা জিনিস দেখাবো, সেটা আমরা সবাই জানি, মহাভারতে রেফারেন্স ছিল। শকুনি পাশা খেলেছিলেন, সেই পাশার বোর্ড এটা আমরা পাশা হিসেবে জানি, কিন্তু আমাদের দেশেরই বিভিন্ন এলাকায় এটাকে পঁচিশিও বলে, কেউ চৌপার বলে, কেউ চৌপাটও বলে, কেউ পাশা বলে। এবং এই পাশা শুধু মহাভারত না, মহাভারতেরও অনেক হাজার বছর আগের এর রেফারেন্স পাওয়া গেছে এবং বিভিন্ন জায়গায় পাশার বোর্ডের ছাপগুলো পাওয়া গেছে এনগ্রেভ করা। আর আকবরের সময়ও দেখা গেছে আকবর খুব ভালো পাশা খেলতে পছন্দ করতেন এবং উনি ওনার যে স্টাফ ছিল তাদেরকে দিয়ে পাশার বোর্ডের মতন আকারে দাঁড় করিয়ে দিতেন এবং পাশা খেলা হতো। ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির স্মৃতি সংগ্রাহক ফাল্গুনী দত্ত রায় তাঁর সংগ্রহ সম্পর্কে জানান। তো আমার একটি অতি আগ্রহের বিষয় হচ্ছে ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি মেমোরেবিলিয়া সংগ্রহ করা। তো যা আমি দীর্ঘ 40 বছর ধরে সংগ্রহ করে আসছি। তো তার মধ্যে কিছু কিছু নথি, কিছু খবরের কাগজ কিংবা
যখন কোনো জয়ন্তী উদযাপন হয়, ধরুন জুবিলি সেলিব্রেশন কিংবা রাজ্যারোহণ মানে হচ্ছে ধরুন করোনেশন, তখন ব্রিটিশ সরকার কিংবা ওখানকার বিভিন্ন কোম্পানিগুলো তারা অনেক ধরনের মেমোরেবিলিয়া তারা তৈরি করে। সেটা কাপ হতে পারে, সেটা জাগ হতে পারে, সেটা প্লেট হতে পারে, এবং সেটাকে কমেমোরেট করার জন্য সেই ঘটনাটি সম্বন্ধে দু চার কথা লেখা থাকে বা তাদের রানী কিংবা রাজার ছবি থাকে। তো সেগুলো আমার কাছে আছে। এখানে আমার 1897 সালের ডায়মন্ড জুবিলি কুইন ভিক্টোরিয়া, সেগুলো রয়েছে, কিছু প্লেট, কিছু কাপ, কিছু গ্লাস। এছাড়া গোল্ডেন জুবিলির ওপরে কিছু আছে 1887 সালের, বা আমাদের যখন জর্জ ফিফথ যখন এখানে দিল্লি দরবার হচ্ছে, তো তখন আমাদের ইন্ডিয়া থেকে যে গ্লাস বেরিয়েছিল কমেমোরেট করার জন্য, সেই গ্লাস আছে আমার কাছে। সংগ্রাহক নবারুণ মল্লিক জানান, পুরনো কলকাতার বিভিন্ন যে পত্রপত্রিকা আছে, বিভিন্ন সেই পত্রপত্রিকার উপরে, যেমন আপনার আমাদের চিত্তরঞ্জন দাস দেশবন্ধু তার সম্পাদিত নারায়ণ পত্রিকা 1915 সালের, দ্বারকানাথ বিদ্যাভূষণের আপনার কল্পদ্রুম পত্রিকা, এই ধরনের বিভিন্ন পত্রিকা দিয়েছি, স্বদেশী পত্রিকা। তারপরে বিভিন্ন পুঁথি দিয়েছি, 250-300 বছর আগেকার পুঁথি, হাতে লেখা তুলোর কাগজের ওপরে, তালপাতার ওপরে, তুলোর কাগজের কাঠের উড ব্লকের ওপরে পত্রিকা আমি বই দিয়েছি। তারপরে আমি বই দিয়েছি বিভিন্ন রকমের আপনার বটতলার বই, যেগুলো প্রাচীন কলকাতার যে আপনার একটা ঐতিহ্য ছিল বটতলার বই, সেই বটতলার বই আমার সংগ্রহের মধ্যে আছে। আমার সংগ্রহ নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সংগ্রহ করেছি অনেক দিন ধরে। এই সংগ্রহ করতে আমার মোটামুটি 15-16 বছর সময় লেগেছে, তবে আজকে এই পজিশনে আসতে পেরেছি। প্লাস এখানে পুঁথি আছে, আপনার তান্ত্রিক ইয়েতে কিছু পুঁথি। এখানে একটা রাশিচক্রের একটা ইয়ে আছে, তন্ত্রাশ্রয়ী মানে কুণ্ডলিনী চক্রের একটা পুরো 250 বছর আগেকার তুলোর কাগজের ওপরে। এখানে আছে ফোর্ট উইলিয়াম কলেজের 1815 সালের একটা ডকুমেন্ট আছে, উড ব্লকে ছাপা। এখানেও পুঁথি আছে। এটা সমাচার চন্দ্রিকা আছে 1840 সালের, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদিত 1840 সালের পত্রিকা। সংগ্রাহক সৌভিক মুখার্জি তাঁর সংগ্রহ সম্পর্কে বলেন, আমি এখানে দুটো জিনিস ফোকাস করার চেষ্টা করেছি। এক নম্বর হচ্ছে যে কলকাতার যে বিভিন্ন কমিউনিটিস তারা কি করে এখানে আমাদের মধ্যে মিশে গেছিল, তার কি কি পাথুরে প্রমাণ বা স্টোন এভিডেন্স পাওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে আমার এখানে একটা শো করা হয়েছে। এখানে আমি দেখানোর চেষ্টা করেছি 1862 সেখানে একজন ভদ্রমহিলা মিসেস গ্যাসপার, তিনি কিভাবে তিনি এখানে মারা গেছিলেন, তার ডেথ সার্টিফিকেট, চাইনিজ কমিউনিটিসদের খবরের কাগজ, তাদের নানা ধরনের বিল, এখানে দুটো বিষয় নিয়ে দেখানো হয়েছে। এখানে মেন ফোকাস হচ্ছে কলকাতা ট্রামের 150 বছর। আসলে কলকাতার গণপরিবহন নিয়েই আমার সংগ্রহ। আমার একটা হিউজ সংগ্রহের একটা পোর্শন এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানে যেমন কলকাতা ট্রামের ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করেছি, হাওড়া ট্রামের ইতিহাসও তুলে ধরার চেষ্টা করেছি।